আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় তারেক রহমান। রাস্তা আটকে রাজনৈতিক কর্মসূচি না করতে নেতাকর্মীদের নির্দেশ। ক্ষমতা দীর্ঘায়িতের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিছু রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করে ডিপ স্টেট। নিজের বক্তব্যের ব্যাখ্যায় আসিফ মাহমুদ, রাজনৈতিক বক্তব্য বলছেন বিশ্লেষকরা। আজও তেলের জন্য ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড়। অনিয়ম তদারকিতে কাজ শুরু করেছেন ট্যাগ অফিসাররা। সারা দেশে ডিপো পাহারায় বিজেপি সদস্যরা। ভূমধ্যসাগরে নৌকা ডুবে 22 অভিবাসন প্রত্যাশী মৃত্যু। জীবিত উদ্ধার 26 জন, হতাহতদের অধিকাংশই বাংলাদেশ ও সুদানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলীয় নেতাকর্মীদের উৎস ভালোবাসায় সিক্ত হন তিনি। অবশ্য নেতাকর্মীদের চাপে সড়কে যান চলাচল বন্ধ হওয়ায় ক্ষুব্ধ হন বিএনপি চেয়ারম্যান। বলেন, বিএনপি সরকারের উপর জনগণের অনেক প্রত্যাশা, তাই সাধারণ মানুষের সমস্যার কারণ না হওয়ার নির্দেশ দেন। বিএনপি চেয়ারম্যান জানান, সাংগঠনিক কাজে এখন থেকে প্রায় নয়াপল্টনে আসবেন তিনি। বিএনপির আন্দোলন সংগ্রামের সাক্ষী নয়াপল্টনে প্রধানমন্ত্রী তারেক রহমান। মুহুর্মুহু স্লোগান আর উষ্ণ ভালোবাসায় প্রিয় নেতাকে বরণ করেন নেতাকর্মীরা। শুরুতেই বৈঠক করেন দলের নেতাদের সাথে, ডেকে নেন অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের। পরে কার্যালয়ের ব্যালকনিতে দাঁড়িয়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন বিএনপি চেয়ারম্যান। জানান, সাংগঠনিক কাজে নয়াপল্টনে আরও আসবেন তিনি, তবে শর্ত হচ্ছে বন্ধ করা যাবে না সড়কের যান চলাচল। প্রধানমন্ত্রী বলেন, যে কোনো মূল্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। লন্ডন থেকে দেশে ফিরে গত বছরের 29 ডিসেম্বর নয়াপল্টনে আসেন তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত প্রায় 1.5 দশক ধরে এই রাজপথে ছিল বিএনপি নেতাকর্মীদের একমাত্র ঠিকানা। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে দলটির সাংগঠনিকভাবে অনেকাংশে স্থবির হয়ে পড়ে। তবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই নয়াপল্টন আগমন উপলক্ষে দলে সেই অচল অবস্থা কাটানোর প্রত্যাশা নেতাকর্মীদের। পাশাপাশি দলের সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার মোক্ষম সুযোগ কাজে লাগানোর প্রত্যাশাও দলটির নেতাকর্মীদের, যাতে করে রাজনৈতিকভাবে যে কোনো ধরনের সংকট সমাধানে বিএনপি বড় ভূমিকা রাখতে পারে। মুলতবি আর ঈদের লম্বা ছুটি শেষে আজ পুনরায় বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বিকেল 3টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে দুপুরে সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে। এছাড়া অধ্যাদেশ সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা আজ। 12ই মার্চ শুরু হওয়া সংসদ অধিবেশন ঈদ উল ফিতর আর অন্যান্য ছুটির কারণে গত 15ই মার্চ মুলতবি করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনে প্রেসিডেন্টের ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা। সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা অংশ নেবেন এই আলোচনায়। এছাড়া মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব এবং জাতীয় গুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন, সেই নোটিশের উপর আলোচনা কর্মসূচি রয়েছে। সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 30 এপ্রিল পর্যন্ত চলবে অধিবেশন। অন্তর্বর্তী সরকারকে দীর্ঘমেয়াদে রাখার প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে ডিপ স্টেট কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করেছে। নিজের বক্তব্যের ব্যাখ্যায় এমনটা বলছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। তার দাবি, এই ডিপ স্টেট দেশি বিদেশি শক্তির সমন্বয়ে গঠিত, যদিও তার মন্তব্যকে রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ডিপ স্টেট সক্রিয় হয়ে থাকে। সাবেক ছাত্র উপদেষ্টা আসিফের এই বক্তব্য বিশ্লেষণে জানা দরকার ডিপ স্টেট ধারণাটি কি। বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলছেন, ডিপ স্টেট বলতে অদৃশ্য ক্ষমতা কাঠামোকে বোঝায়, যেখানে সামরিক আমলাতন্ত্র বা গোয়েন্দা সংস্থার একটি অংশ সরাসরি বা পরোক্ষভাবে রাজনৈতিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করে। অনেক দেশেই এমন শক্তির প্রভাব রয়েছে। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছেন, ইতিহাসের বিভিন্ন বাঁকবদলে ডিপ স্টেট ধারণাটি আলোচনায় আসে। কখনো কখনো বিশৃঙ্খলা এড়াতে তা ভূমিকাও রাখে। প্রশ্ন উঠতে পারে, আসিফ মাহমুদ কি বুঝে শুনে ডিপ স্টেটের কথাটি বলেছিলেন, নাকি কথার কথা? জবাবে তার বক্তব্য, নাম বলা না গেলেও এ সম্পর্কে ধারণা আছে মানুষের। এতে জড়িত দেশি বিদেশি শক্তি, তারা প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকারে। বিশ্লেষকরা অবশ্য বলছেন, ডিপ স্টেট বা তৃতীয় শক্তি সক্রিয় হয় রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে, আর এই বিতর্ক আসে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে। দেশ জুড়ে নির্বাচন জ্বালানি তেল সরবরাহে আজ থেকে বেশ কিছু নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা, যার অন্যতম প্রত্যেক পাম্পে নজরদারিতে থাকবেন পর্যবেক্ষক কর্মকর্তা। পাম্পগুলোতে প্রতিটি পাম্পে প্রায় এইরকম একটি ব্যানার টাঙানো, যেখানে লেখা যে তেল নাই পাম্পে এবং পাম্প বন্ধ। প্রতিটি পাম্পগুলোতে এই সকাল থেকে ঘুরে দেখা গেছে যে বেশ কয়েকজন যারা ভোক্তারা রয়েছেন তারা পাম্পগুলোতে আসছেন এবং
তেল না থাকার কারণে কিন্তু তারা ফিরে যাচ্ছেন এবং বিভিন্ন পাম্পগুলোতে তারা খোঁজ খবর নিচ্ছেন। আসলে কোনোটাতেই এখন পর্যন্ত জ্বালানি তেলের যে সরবরাহ সেটি কিন্তু নেই। মূলত পাম্প মালিকরা যেটি বলছেন যে গতকাল রাত থেকেই যখন জ্বালানি তেল শেষ হয়ে গেছে মজুদ, তারপর থেকেই কিন্তু তেলের সরবরাহ বন্ধ এবং পাম্পগুলো বন্ধ। আজকে সকাল 7টা থেকে ডিপোগুলো খোলার কথা রয়েছে এবং তার পরপর থেকে কিন্তু যারা ভোক্তা রয়েছেন তারা আশা করছেন যে আজকে অন্তত দিনের 12টা 1টা কিংবা তার আগেই হয়তো তেলের সরবরাহ স্বাভাবিক হবে এবং তারপরে তারা তেলগুলো সংগ্রহ করতে পারবেন। এবং গতকাল থেকে পাম্পের মালিক এবং যারা ভোক্তা রয়েছেন তাদের অভিযোগ পাল্টা অভিযোগ আমরা শুনছিলাম যে পাম্পের মালিকরা বলছিলেন যে যারা ভোক্তা রয়েছেন তারা অতিরিক্ত তেল সংগ্রহ করছেন। অন্যদিকে পাম্পের মালিকদের অভিযোগ যে যানবাহনগুলোতে পর্যাপ্ত তেল থাকার পরও অনেকে আসছেন পাম্পগুলোতে ভিড় করছেন, সিরিয়ালে দাঁড়িয়ে তেল নিচ্ছেন, যার কারণে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে পাম্পের ব্যবস্থাপনায়। তার জন্য কিন্তু আজকে থেকে যে সরকারিভাবে একজন কর্মকর্তা নিয়োগের কথা রয়েছে এবং পাম্পের যারা দায়িত্বরত রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা যেটি বলছেন যে আজকে সকাল 10টার পর থেকে সেই কর্মকর্তারা উপস্থিত থাকবেন পাম্পগুলোতে এবং তারা সেখান থেকে আসলে মিটার রিডিং থেকে শুরু করে তেলের আমদানি রপ্তানি, তেলের আমদানি এবং মজুদ অর্থাৎ সবগুলো বিষয় তারা পর্যবেক্ষণ করবেন এবং তারপরেই সরকার কর্তৃক যে রিপোর্ট সেটা প্রতিদিনের রিপোর্ট তারা প্রতিদিন তারা বিবিসির কাছে দিবেন এবং এই বিষয়গুলো পর্যবেক্ষণের জন্যই কর্মকর্তারা নিয়োগ করা হবে। এবং আজকে থেকে যেহেতু সকাল 7টা থেকে ডিপোগুলো খোলার কথা রয়েছে, সুতরাং পাম্পের কর্মীরা এবং দায়িত্বরতরা আশা করছেন যে আজকে অন্তত বেলা 11টা 11:30টার মধ্যে পাম্পে নতুন তেলের গাড়ি ঢুকবে এবং তারপরই আসলে স্বাভাবিকভাবে তেল সরবরাহ শুরু করা যাবে বলে আশা তাদের। অবৈধ পথে ইউরোপ পাড়ি দেওয়ার সময় ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মৃত্যু হলো 22 অভিবাসন প্রত্যাশীর। আশঙ্কা তাদের বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক। শুক্রবার গ্রিস উপকূলের কাছে একটি নৌকা থেকে জীবিত উদ্ধার করা হয় আরও 26 জনকে, যাদের মধ্যে 21 জন বাংলাদেশি। বাকিদের মধ্যে 4 জন দক্ষিণ সুদান এবং 1 জন চাঁদের নাগরিক। উদ্ধারকৃতদের মধ্যে 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রিক কোস্টগার্ড জানিয়েছে, ইউরোপ যাওয়ার সময় অভিবাসন প্রত্যাশীদের নিয়ে পথ হারিয়ে ফেলে নৌযানটি। টানা 6 দিন উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়। সে সময় প্রতিকূল আবহাওয়া এবং খাবার ও পানির অভাবে মৃত্যু হয় অনেকের। উদ্ধারকৃতরা জানান, দালালদের নির্দেশে সমুদ্রে ফেলে দেওয়া হয় মরদেহ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 2 মাসে অবৈধ পথে ইউরোপ যাওয়ার সময় 559 জন প্রাণ হারিয়েছেন। ভূমধ্যসাগরে প্রাণ হারানো অভিবাসন প্রত্যাশীদের মধ্যে সুনামগঞ্জে 6 জনের পরিচয় নিশ্চিত করেছে জেলা প্রশাসন। শুক্রবার গ্রিস উপকূলের কাছে উদ্ধার করা হয় তাদের মরদেহ। নিহত 6 জন হলেন ফাহিম, সাজিদুর, শাহানুর, মজিবুর, ময়না ও আহমেদ জয়। মৃত্যু সংবাদ পাওয়ার পর পরিবারগুলোতে চলছে শোকের মাতম। 6 যুবকের 4 জন দিরাই উপজেলার, 1 জন জগন্নাথপুর উপজেলার ও 1 জন দোয়ারা বাজার উপজেলার বাসিন্দা। ঋণের অর্থ ছাড়ে স্পষ্ট